প্রথমে আপনারা এই লিংকে যাবেন, তারপর soft.allbd.com। এখানে আমাদের সফটওয়্যার লিংক দেওয়া আছে, এখানে সফটওয়্যার লগ ইনে ক্লিক করব। ইউজার নেম হচ্ছে এটা, পাসওয়ার্ড হচ্ছে demo@123। হ্যাঁ, ঢুকছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো সেটিংস আছে, ইনিশিয়াল সেটিংস আছে। তো ইনিশিয়াল সেটিংস গুলো সফটওয়্যারটা শুরু করার আগে আপনাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে, তাহলে আপনি এটা ইউজ করে ইউজার ফ্রেন্ডলি বোধ করবেন। যেমন এখানে অ্যাডমিনিস্ট্রেটর আছে, অ্যাডমিনিস্ট্রেটরে চার্ট অফ অ্যাকাউন্ট আছে, যেটা হচ্ছে আপনার যখন অ্যাকাউন্টস করবেন, যদি প্রফেশনাল অ্যাকাউন্টিং করেন ডুয়েল এন্ট্রি সিস্টেম, তখন এটা কাজে লাগবে। আর যদি অ্যাকাউন্টিং এ যদি ডুয়েল এন্ট্রি না চান আপনি, তাহলে যারা অ্যাকাউন্টেন্ট ছাড়াও যারা অপারেশন চালাবে তাদের জন্য হচ্ছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম আছে, সেখানে এত কিছু জানতে হবে না, জাস্ট রিসিভ পেমেন্ট দিলেই হয়ে যাবে। এটা আমি সামনে দেখাবো। এখানে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট আপনি সেট করে রাখতে পারেন, আপনার কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট, যাতে করে এটা যখন হচ্ছে বিল পেমেন্ট বা রিসিভ করেন তখন ওই ব্যাংক অ্যাকাউন্ট ধরে দিতে পারেন। এখানে সিগনেচার আছে, আপনি চাইলে আপনি যে কোটেশন করবেন, বিল করবেন, ওখানে অথরাইজ সিগনেচার বা সিগনেচার কি হবে, এখানে যদি একবারে সিগনেচার সেট করে দেন তাহলে অটোমেটিক্যালি আপনার ওই বিলে সিগনেচার সেট হয়ে যাবে। আর মাস্টার সেটিংস এর ভিতরে আছে যেমন এমপ্লয়ি ইনফরমেশন, এখানে আমি একটা ডেমো এমপ্লয়ি দিয়ে রাখছি। জব ইনফরমেশন যদি আপনারা আপনাদের মতো করে ডিপার্টমেন্ট ইনফো দিতে পারেন। যেটা দরকার সেটা হচ্ছে যে প্রোডাক্ট ইনফরমেশন। দেখেন আমি এখানে কিছু ডেমো প্রোডাক্ট দিয়ে রাখছি, আপনি চাইলে এখানে ক্রিয়েট প্রোডাক্ট দিয়ে আপনি মতো করে প্রোডাক্ট নেম, মডেল, রেট, তার কোয়ান্টিটিটা কিসে হবে, পিস না বক্সে, কোয়ান্টিটি কতটুকু, ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট, এটা একটু ইম্পর্টেন্ট। যদি আপনারা প্রফেশনাল যদি অ্যাকাউন্ট হিসাব করতে চান, ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট, তাহলে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট হবে, প্রত্যেকটা প্রোডাক্টের এখানে গ্রুপ ধরে দিতে হবে। আর যারা নর্মালি শুধু রিসিভ পেমেন্ট করবেন তাদের জন্য এটা খুব ম্যান্ডেটরি না। এরপরে কাস্টমার ইনফরমেশন আছে, এখানে আপনি কিছু টেস্ট কাস্টমার দেওয়া আছে, আপনি চাইলে আপনার মতো করে এখান থেকে কাস্টমার অ্যাড করতে পারবেন। সেম ভাবে প্রজেক্ট ইনফরমেশন দেওয়া আছে, যাদের মাল্টিপল প্রজেক্ট থাকে, বিভিন্ন প্রজেক্ট অপারেশন চালাতে হয় বা প্রজেক্ট বেস কাজ করতে হয়, সেই ক্ষেত্রে এখানে প্রজেক্ট আপনি ক্রিয়েট করে দিতে পারেন। ব্র্যান্ড ইনফরমেশন আছে, যখন আপনি প্রোডাক্ট ক্রিয়েট করতেছেন তখন ওই প্রোডাক্টটা কোন ব্র্যান্ডের সেটা যদি আপনি আগেই সেট করে রাখেন, তাহলে প্রোডাক্ট যখন আপনি এন্ট্রি করবেন, এন্ট্রি করার সময় এখানে ওই ব্র্যান্ডটা সিলেক্ট করে দিলেই হবে। তো এই গেল ইনিশিয়াল, যেটা শুরু করার জন্য একেবারে বেসিক যে জিনিসগুলো লাগে, যে প্রোডাক্ট, কাস্টমার, সাপ্লায়ার, কাস্টমার বা সাপ্লায়ার দুটোই আছে। এখানে কাস্টমারের ভিতরে দেখেন দুইটা অপশন আছে, অর্থাৎ আমি এগুলো দুইটা সাপ্লায়ার আছে, দুইটা কাস্টমার আছে। যেমন এই দুইটা হচ্ছে আমার বায়ার বা কাস্টমার, এই দুইটা সাপ্লায়ার। তার মানে আপনি যখন ক্রিয়েট করবেন তখন এখানে বলে দিতে হবে যে আপনি এইটা যে কাস্টমার হিসেবে ক্রিয়েট করতেছেন না সাপ্লায়ার হিসেবে, এটা আপনি বলে দিলেই হবে। তো এই গেল। এখন আমি নর্মালি একটা কোটেশন ক্রিয়েট করে দেখাই, যে আপনি কোনো কোম্পানিকে কোটেশন দিবেন, তাহলে সেক্ষেত্রে এখানে নিউ কোটেশন যাবেন। সাপোজ এখান থেকে 16 চ্যানেলের একটা এনবিআর, ধরেন এটা একটা আইটেম, তো এখানে আইটেমটা কত পিস হবে, এখানে এক পিস আছে, আপনি চাইলে 2 পিস দিতে পারেন। প্রাইসটা আপনার মতো করে আপনি আপডেট করতে পারেন, দিয়ে অ্যাপ্লাই দিতে পারেন। এখন 2 পিসের একটা এনভিআর চলে আসে। এখানে আরেকটা আইটেম নিই, একটা মনিটর নিই। মনিটর আছে এখানে 21 ইঞ্চি একটা, এখানে চাইলে আপনি মনিটরের কোয়ান্টিটিও কম বেশি করতে পারবেন, এখানে প্রাইস কম বেশি করতে পারবেন। এই প্রাইসে আপনি ওই কাস্টমারকে অফার করতে চাচ্ছেন এই দুইটা প্রোডাক্ট। এখন কাস্টমার ধরেন যে টেস্ট কাস্টমার, সেলস পারসন ডেমো, প্রজেক্ট থাকলে দিবেন, না থাকলে দরকার নাই। এখানে টার্মস এন্ড কন্ডিশন গুলো বলা আছে, কি কি টার্মস এন্ড কন্ডিশন, যে ভ্যাট ট্যাক্স ইনক্লুডিং আছে কিনা, হ্যাঁ, বা অন্যান্য কিছু। এরপরে আমি এটাকে সাবমিট দিয়ে দিলাম। সাবমিট দিয়ে দিলে দেখেন যে আমি এই যে টেস্ট কাস্টমারের উপর বেস করে একটা মাত্র কোটেশন মাত্র করলাম। তো এখানে যদি ক্লিক করি, দেখেন যে 16 চ্যানেলের এনবিআর আর 21 ইঞ্চি মনিটর দিয়ে
দুই পিস দিছে, একটা কোটেশন তৈরি হয়ে গেছে, কোটেশন। এখন এই কোটেশনটা আপনি চাইলে ওই কাস্টমারকে সরাসরি প্রিন্ট করে এভাবে এখানে প্রিন্টার সেভ এস পিডিএফ দিই, সেভ এস পিডিএফ দিই, সেভ এস পিডিএফ হলে এটা পিডিএফ আকারে সেভ করতে পারবেন। এই যে পিডিএফ আকারে সেভ করলাম, ডাউনলোডে সেভ হলো। সাপোজ আপনি এখানে এখন ডাউনলোড থেকে কোটেশনটা দেখতে পারবেন, এই যে কোটেশনটা। এখন এইটা আপনি চাইলে আপনার কাস্টমার, ঠিক আছে, তো এভাবে কোটেশন করতে পারবেন। কোটেশন হয়ে গেল। এখন কোটেশন হওয়ার পরে যদি মনে হয় যে এই কোটেশনটা আপনার অ্যাপ্রুভ হয়েছে, তাহলে এই কোটেশন থেকে আপনি ইনভয়েস করতে পারবেন। সেক্ষেত্রে এখানে নিউ কোটেশনে ক্লিক করলে দেখেন যে এই যে কোটেশনটা ক্রিয়েট করছিলেন, এখানে যে মেক ইনভয়েস দেন, তাহলে এটার উপর বেস করে ইনভয়েস তৈরি হয়ে যাবে। আর যদি মনে হয় যে না, আপনি কোটেশন যা করছেন এখন নতুন করে ইনভয়েস তৈরি করবেন, সেক্ষেত্রে এখানে যাবেন, এই যে নিউ ইনভয়েস আছে, আপনি এখান থেকে ওই এনভিআর দুই পিস ওখানে যে রেট দিছিলেন, এবার ম্যানুয়ালি আপনি ইনভয়েসও করতে পারবেন। 21 ইঞ্চি মনিটর, এখানে যা রেট দিছিলেন, সাপোজ 10,000, দুই পিস দিছিলাম, হ্যাঁ, এই যে দিয়ে আমি এখানে কোন কাস্টমারকে, সাপোজ ধরলাম যে এটা এই কাস্টমারের কাছে কোটেশন দিছিলাম, এই কাস্টমারকে এখন বিল করব, ঠিক আছে। তাদের যদি কোনো প্রজেক্ট থাকে, প্রজেক্টের নাম এখানে আগে অ্যাড করে নিতে পারেন। তার পিও রেফারেন্স অবশ্যই দিবে, যদি পিও রেফারেন্স দেয় সে পিও রেফারেন্স দিতে পারেন, পিও রেফারেন্সের ডেট দিয়ে দিতে পারেন, কোন ডেটে সে পিও দিছে। আরো কিছু যদি থাকে এখানে রেফারেন্স হিসেবে দিয়ে সাবমিট দিলে দেখেন এর নামে অটোমেটিক্যালি একটা কোটেশন ইনভয়েস তৈরি হয়ে গেছে। এইভাবে আপনি সরাসরি ইনভয়েস তৈরি করে এই ইনভয়েসটা আপনি প্রিন্ট করতে পারেন, আইদার প্রিন্ট করতে পারেন অথবা সেভ এস পিডিএফ করে পরেও প্রিন্ট করতে পারেন। এখন প্রিন্ট করতে পারেন, একই সাথে আপনি এখানে দেখেন চালানো তৈরি হয়ে গেছে, এখানে প্রিন্ট ইনভয়েস যখন চালানো অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। তার মানে একই সাথে বিল এবং চালান দুইটা একসাথে তৈরি হয়ে গেছে। এখন এটা আপনি প্রিন্ট করে কাস্টমারকে পাঠিয়ে দিতে পারেন। এরপরে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনি অফার করলেন, অফারের এগেইনস্টে আপনি যদি ইনভয়েস করেন, এখন কোটেশন যেটা করছেন কোটেশন থেকেই আপনি ইনভয়েস করবেন, আর নতুন করে ইনভয়েস করতে চাচ্ছেন না। সেক্ষেত্রে যেটা বললাম, এখানে যদি মেক ইনভয়েস দিই, দেখেন এটার উপর বেস করে আরেকটা ইনভয়েস তৈরি হয়ে যাবে। দেখেন এখানে আরেকটা ইনভয়েস তৈরি হয়েছে, এই যে কোটেশন কত নাম্বার কোটেশন থেকে করছে সেটাও এখানে রেফারেন্স হিসেবে চলে আসছে, দেখছেন। এইভাবে আপনি কোটেশন থেকে করতে পারবেন। আচ্ছা, এখন এটা গেল হচ্ছে কোটেশন, কোটেশন থেকে ইনভয়েস করার পরে দেখেন ইনভয়েসটা এখানে ড্যাশবোর্ডে যখন চলে আসে তখন এখানে এটা কত টাকা, তার টোটাল অ্যামাউন্ট কত, এর মধ্যে ভ্যাট ট্যাক্স আছে কিনা, কত টাকা ডিউ, যেহেতু এটা কোনো টাকা দেয়নি ফুল ডিউ, কতদিন আগে তৈরি করছেন বা কতদিন ডিউ আছে এখান থেকেই দেখতে পারবেন, দেখে এখান থেকে ফলো আপ করতে পারেন। এখন এখান থেকে মনে হলো যে এই কোটেশনের যে ইনভয়েসটা করছেন এই ইনভয়েসের পেমেন্টটা আপনাকে দিছে, তাহলে এখানে ইনভয়েসে কি এখান থেকে আপনি মেক পেমেন্ট করতে পারবেন। এই যে টাকা রিসিভ করতেছেন, এটা আইদার ক্যাশে রিসিভ করেন অথবা ব্যাংকে রিসিভ, সাপোজ মনে করলাম এটা ক্যাশে রিসিভ করতেন, তাহলে ক্যাশে রিসিভ করতে একটা জাস্ট রেফারেন্স দিলাম বা ক্যাশ রিসিভ দিলাম। ক্যাশ রিসিভ দিয়ে এখানে দেখেন যে পুরো টাকাটাই রিসিভ করতেছি, সাপোজ আপনি চাইলে পার্সিয়ালও রিসিভ করতে পারেন, তাই পুরোটা দেখাই। সাবমিট দিলাম, এটা রিসিভ হবে, ওকে দিই, দেখেন এখানে একটা অটোমেটিক্যালি একটা রিসিভ হয়ে গেছে, এই যে ক্যাশ রিসিভ হয়েছে 34,000। দেখেন এই টাকাটা একটা মানি মানি রিসিভ তৈরি হয়ে গেছে। এবং ইভেন তো এখানে বিল ইনফরমেশনে যদি যান, আপনি বিল ইনভয়েসে দেখেন এই পেমেন্টটার স্ট্যাটাসও চেঞ্জ হয়ে গেছে, পেড হয়ে গেছে। আর যেমন এইটা কিন্তু পার্শিয়ালি পেমেন্ট করা হয়েছিল, এখানে হচ্ছে তার টোটাল 49,000 ছিল, 40,000 দিয়েছিল, যার কারণে 9,000 টাকা ডিউ আছে, এখানে এখানে পার্শিয়াল দেখাচ্ছে। তো এইভাবে আপনি প্রত্যেকটা বিল তৈরি করতে পারেন, বিল ফলো আপ করতে পারবেন, বিলের এগেইনস্টে টাকা রিসিভ করতে পারবেন। আচ্ছা, এরপরে যাই হচ্ছে যে আপনি তো প্রোডাক্ট কারো থেকে কিনতেছেন, তো আপনি যেহেতু প্রোডাক্ট কিনতেছেন, সেক্ষেত্রে আপনি পারচেজ রিকুইজিশন রেজ করতেছেন, যে আপনার কোম্পানিতে যখন কোনো প্রোডাক্ট কেনেন তখন তো নর্মালি একটা পারচেজ রিকুইজিশন তৈরি করেন, এরকম পারচেজ রিকুইজিশন কি কি প্রোডাক্ট আপনার লাগবে। তো
এইভাবে দেখেন একটা ডেমো করা আছে। এখন আপনি চাইলে এখান থেকে নতুন করে আপনার মতো করেও প্রোডাক্ট সিলেক্ট করে পারচেজ রিকুইজিশন দিতে পারেন, ঠিক আছে? এটা কোন ডিপার্টমেন্টের পারচেজ রিকুইজিশন কে করতেছে, কোন প্রজেক্টের জন্য লাগবে, যদি কোনো প্রজেক্ট থেকে আসে সেই প্রজেক্টের ম্যানুয়াল এমপিআর নাম্বার কত, এমপিআর ডেট কত দিয়ে আপনি এরকম পারচেজ রিকুইজিশন তৈরি করতে পারবেন, যেটা দেখালাম এটা। এই পারচেজ রিকুইজিশন তৈরি হওয়ার পরে মেজর কাজ থেকে এটা হচ্ছে অ্যাপ্রুভালের ফেজ থাকে, যে অ্যাপ্রুভাল থাকে সে যদি এটাকে অ্যাপ্রুভ করে। এখন এখানে দুইটা প্যানেল আছে, একটা হলো পারচেজ রিকুইজিশন, একটা অ্যাপ্রুভাল। এই দুইটা কিন্তু একজনের পারমিশন না, যে হয়তো এটা দেখতেছে আর যে এ দেখতেছে দুইজন আলাদা হবে। যে পারচেজ অ্যাপ্রুভাল দিবে সে শুধু এতটুকুই পাবে, আর যে রিকুইজিশন হবে শুধু রিকুইজিশনটা পাবে। যার কারণে পারচেজ রিকুইজিশনটা যখন অ্যাপ্রুভ হবে তখনই সে এখানে কেবল এটা অ্যাপ্রুভ দেখতে পাবে যে এটা অ্যাপ্রুভ হয়েছে। যদি অ্যাপ্রুভাল না দেয় তাহলে এটা পেন্ডিং থাকবে। আর সাপোজ ধরলাম যে এই পারচেজটা রিকুইজিশন করার পরে অ্যাপ্রুভাল অথরিটি অ্যাপ্রুভ দিয়ে দিছে, তার মানে সে এখন এটাকে কিনতে পারবে। কিনতে হলে কি করবে, তখন সে কোটেশন কালেক্ট করবে, সে মাল্টিপল সাপ্লায়ার থেকে কোটেশন নেবে। এখন এরকম সে এখন এই যে কোটেশন দিয়ে কম্পারিজন স্টেটমেন্ট বানাবে। তা আমি একটা কম্পারিজন স্টেটমেন্ট তৈরি করে দেখাই এখন। রিকুইজিশন থেকে শুরু করি। এখানে আমরা রিকুইজিশনে যাই, একটা আইটেম দিয়ে দেখাই তাহলে শর্টকাটে হবে। তাহলে আমরা 16 চ্যানেলের একটা এনবিআর কিনবো 10 পিস। এটা ডিপার্টমেন্ট, ধরেন যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট রিকুইজিশন দিয়েছে, ডেমো ইউজার করতেছে, এটা এমপিআর নাম। এটা ধরেন যে একটা প্রজেক্ট দিলাম, যে টেস্ট প্রজেক্ট একটা দিলাম, অমুক প্রজেক্টের সেই ম্যানুয়াল এমপিআর নাম্বার দিয়েছে, তার একটা ডেট দিচ্ছে, দিয়ে আমি একটা সাবমিট দিলাম। মানে আমার একটা পারচেজ রিকুইজিশন তৈরি হয়েছে। দেখেন এটা আমি এখন কিনবো পারচেজ রিকুইজিশন, কিন্তু আমি এখনো অ্যাপ্রুভাল পাইনি। এখন যদি আমি কম্পারিজন স্টেটমেন্ট করতে যাই তাহলে দেখবেন আমাকে কম্পারিজন স্টেটমেন্টে ওই পিআরটা দেখাবেন, 1 নাম্বারটা 2 নাম্বারটা দেখাচ্ছে না। কারণ হচ্ছে যে এটা এখনো অ্যাপ্রুভাল অথরিটি অ্যাপ্রুভ করে নাই। সাপোজ আমি ধরলাম এখন অ্যাপ্রুভাল অথরিটি যে তার কাছে গেছে, সে এটাকে অ্যাপ্রুভ করে দিল, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন সে এখানে দেখতে পারবে যে এটা অ্যাপ্রুভ হয়েছে, 2 নাম্বারটা, এই 2 নাম্বারটা অ্যাপ্রুভ হয়েছে। এখন যদি সে কম্পারিজন স্টেটমেন্টে যায় তখন গিয়ে সে এটার জন্য একটা কম্পারিজন স্টেটমেন্ট বা কোটেশন অ্যাড করবে আর কি। তো এখন নিউ কোটেশনে যাই, সাপোজ পার্সেস টু থ্রো দিই, এই 16 চ্যানেলের একটা এনবিআর কিনবো। আমি ধরলাম যে সাপ্লায়ার 1, এই সাপ্লায়ারের কাছ থেকে একটা কোটেশন নিচ্ছি, যে কিনা এই 16 চ্যানেলের এনবিআর এর প্রাইস দিছে হচ্ছে আপনার 12,000 টাকা। এটা অ্যাড করলাম, সেভ করি, এটা এখানে সেভ দিয়ে এখানে সেভ করলাম, সেভ হলো। তার মানে আমার একটা কোটেশন অ্যাড হয়েছে। তো আমি মনে করলাম যে আমার এখানে যদি এখন এই স্ট্যাটাস দেখি, দেখেন এখন একটা মাত্র সাপ্লায়ার, এখানে আরেকটা সাপ্লায়ার অ্যাড করব। তার মানে আমি আবার একটু ব্যাকে যাই, এখানে আবার নিউ কোটেশনে যাব। নিউ কোটেশনে গিয়ে আমি ওই পার্সেস টু ধরবো, শো দেবো, আইটেমটা চলে আসবে। এখানে সাপ্লায়ার দিলাম, 2 নম্বর সাপ্লায়ার থেকে কোটেশন নিয়েছে। 2 নম্বর সাপ্লায়ারের রেট কত, এ দিছে ধরেন 15,000 টাকা। এটাও সেভ দিলাম, কিন্তু এটা নিউ তে দিব না, এটা দিব এক্সিস্টিং যে কোটেশন, যে সিএস টু, সেই সিএস টুর সাথে এটা অ্যাড হবে, ঠিক আছে? তাহলে এখানে আমি আবার এখন সেভ করব, 2 নম্বর কোটেশন দিয়ে এখানে এক্সিস্ট দিয়ে সেই সিএস নাম্বার দিয়ে সেভ করব। সেভ করলে দেখেন এখন যদি যাই, 2 নম্বর সিএস যেটা, ওখানে দুইটা পার্টি আছে, সাপ্লায়ার 1, সাপ্লায়ার 2। সাপোজ সাপ্লায়ার 2 রেট কম আছে, তাহলে আমি সাপ্লায়ার 2 কে একটা ওয়ার্ক অর্ডার দিব। এখন হচ্ছে আমি পার্সেজ অর্ডারে যাব, পার্সেজ অর্ডারে গিয়ে নিউ পার্সেজ অর্ডারে ক্লিক করব। দেখেন এখান থেকে পার্সেজ টু 2 নাম্বার রিকুইজিশনের এগেইনস্টে এখানে টেস্ট সাপ্লায়ার 1, তার মানে তার রেট কম ছিল, তাকে আমি ওয়ার্ক অর্ডারটা দিব। এই কন্ডিশন, এখানে কন্ডিশন গুলো বলা থাকবে, এখানে তার রেট বলা আছে, ঠিক আছে? তাহলে দিয়ে আমি যদি সাবমিট দিই, এখানে প্রজেক্টও সিলেক্ট করে দিতে পারি আমি কোন প্রজেক্টের জন্য এটা কিনতেছি, ঠিক আছে? দিয়ে এটা সাবমিট দিলাম। দেখেন এখানে হচ্ছে একটা ওয়ার্ক অর্ডার তৈরি হয়ে গেছে। এই যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জন্য এই যে আমি এই ওয়ার্ক অর্ডারটা ইস্যু করলাম। কোন সাপ্লায়ারকে, এই সাপ্লায়ারকে, তার ঠিকানা এই, ঠিক আছে? এই, এবং এই প্রজেক্টের জন্য কিনতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই সাপ্লায়ার যখন এই ওয়ার্ক অর্ডারটা পাবে তখন সে ম্যাটেরিয়াল ডেলিভারি দেবে। সেই ম্যাটেরিয়ালটা যখন আমার প্রজেক্টে বা অফিসে আসবে তখন আমি সেই ম্যাটেরিয়ালটা রিসিভ করব। এই যে এখান থেকে আমি 2 নাম্বার, এটা ছিল হলো সাপ্লায়ার ছিল টেস্ট সাপ্লায়ার,
এখানে একটু ভুল হয়েছে মনে হচ্ছে। আচ্ছা, এখন আমি হচ্ছে নিউ ম্যাটেরিয়াল রিসিভ করব। নিউ ম্যাটেরিয়াল রিসিভে যাওয়ার সময় সিলেক্ট পারচেজ রিকুইজিশন। পারচেজ রিকুইজিশন ছিল হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের রিকুইজিশন ছিল, এটাকে শো করি যে এই আইটেম 10টা দিছে, তাহলে এখানে ধরলাম যে 10টা আইটেমই আসছে। ঠিক আছে, 10টা আইটেমে আসছে। এখানে হচ্ছে প্রজেক্টের নাম ছিল কি টেস্ট 1 প্রজেক্ট। এখানে যদি গেট এন্ট্রি নাম্বার থাকে দিলাম, চালান নাম্বার থাকে দিলাম, বিল নাম্বার থাকলে সেটাও দিলাম। ঠিক আছে, দিয়ে আমি সাবমিট দিলাম। দেখেন এখন হচ্ছে আমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের উপরে একটা এমআরআর তৈরি হয়েছে, ম্যাটেরিয়াল রিসিভ রিপোর্ট তৈরি হয়েছে যে 10 পিস এনভিআর রিসিভ হয়েছে। তো এখন রিসিভ হয়েছে, তার মানে আমি এই সাপ্লায়ার থেকে 10 পিস এনভিআর, এখন দেখেন এটা যখনই এটা রিসিভ করলাম তখনই সাথে সাথে এটা হচ্ছে আপনার স্টকে 10 পিস যে এনভিআর, এই যে সলিউশনের এনভিআর, দেখেন এটা আগে ছিল 10 পিস, এখন 10 পিস, তার মানে আরো 20 পিস হয়ে গেছে। এর আগে 7টা ইস্যু করছিলাম, 13 পিস ব্যালেন্স আছে। এভাবে স্টকটা অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। আচ্ছা, এখন আপনি যে পারচেজ করলেন, এই পারচেজ করার পরে, এখন এই পারচেজ করার পরে সাপ্লায়ারকে তো পেমেন্ট দিতে হবে। যে আপনি যার কাছ থেকে মাল সোর্স করলেন তাকে তো পেমেন্ট দিবেন। তাহলে সাপোজ ধরলাম যে এইচআর অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের যে মালটা আমি কিনছি তাকে পেমেন্ট দেবো। তাহলে দেখেন এটা মেক পেমেন্ট আছে, এটা দেখেন পেমেন্ট, মানে এটা টাকাটা যাবে কোথা থেকে যাবে, আমার ব্যাংক থেকে যেতে পারে। সেক্ষেত্রে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টটা ব্যাংক এখানে ক্যাশ ইন হ্যান্ড বলে দিতে পারি, অথবা পেটি ক্যাশ বলতে পারি। ঠিক আছে, অ্যাকাউন্ট চার্ট অফ অ্যাকাউন্টে যে কোনো একটা হেড ধরে দেবো। ঠিক আছে, অ্যাকাউন্ট নম্বর যদি আগে থেকে দেওয়া থাকে, এটা যদি মাস্টারে বলে রাখছিলাম যে অ্যাকাউন্ট সেট করতে পারেন, তাহলে অ্যাকাউন্টটা শো করবে যে এখন এত টাকা আপনি তাকে ক্যাশ ইন হ্যান্ড থেকে তাকে ক্যাশে দিচ্ছেন। তাহলে দিয়ে যদি আমি যদি সাবমিট দিই, দেখেন তার জন্য একটা সাবমিট দিলে দেখেন এখানে একটা পেমেন্ট ভাউচার তৈরি হয়ে গেছে। এই যে পেমেন্ট ভাউচার তৈরি হয়েছে, কত টাকা, এত টাকা। ইভেন এটার সাথে সাথে আমি যদি ওই পার্সেজের এমআরআর স্ট্যাটাস দেখি যে এই সাপ্লায়ারের আমি টাকাটা দিয়ে দিছি এবং এই সাপ্লায়ারের টাকাটা ডিউ আছে, তার মানে আমি এখান থেকে কাজ যার থেকে কিনতেছি মাল তার স্ট্যাটাসও এই প্যানেল থেকে দেখতে পাচ্তেছি, আর যার কাছে আমি বিক্রি করতেছি তার প্যানেল থেকে তাদের স্ট্যাটাসও দেখতে পাচ্তেছি। এবং দিন শেষে আমি রিপোর্টে দেখতে পারবো যে কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে। এখানে যে কাস্টমার ওয়াইজ লেজার আছে, এখানে দেখুন যে 1 নম্বর কাস্টমার এর কি অবস্থা, এত টাকা টোটাল ডিউ আছে। আমি যেখানে ক্লিক করি, দেখেন তার কোন কোন বিলের এগেনস্টে এত টাকা আছে, এবং কোন বিলে সে কত টাকা দিছে এবং কোন বিলে কতটুকু পাবো সেটা বলা আছে। এটা কিন্তু আমি প্রিন্ট আউট করে বা এরকম সেভ অ্যাজ পিডিএফ করে আমি কাস্টমারের কাছে তার লেজার পাঠাইতে পারি। ঠিক আছে, এভাবে তাকে ফলো আপ করতে পারবো। তো এইভাবে মোটামুটি অপারেশনটা দেখলাম যে সিম্পল অপারেশন গুলো এইভাবে আপনি কাজ করতে পারেন। এরপরে আরো কিছু রিপোর্ট আছে এখানে। পাশাপাশি ট্রানজেকশনে যদি যাই, এখানে এই যে ট্রানজেকশনের ভিতরে আপনি পেমেন্ট রেজিস্টার দেখতে পারবেন, কার কাছে কত দিছেন, হ্যাঁ, রিসিভ রেজিস্টার কার কাছ থেকে কত নিছেন, হ্যাঁ, এগুলো এখানে সামারি আকারে আসবে। এই অপারেশন গুলো আপনি খুব ফ্রিকোয়েন্টলি এখান থেকে কোম্পানিকে সাপোর্ট দিতে পারবেন এবং হ্যাসেল ফ্রি ভাবে এবং নিখুঁত ভাবে ক্যালকুলেশন গুলো কম্পিউটার অটো করবে। তো এই আর কি। তো এর বাইরেও আরো কিছু অ্যাডভান্স অপশন আছে, যদি নাকি যারা হচ্ছে ডুয়েল অ্যাকাউন্টস ম্যানেজ করবে, সাপোজ যে ডেবিট ক্রেডিট সে নিজের থেকেই দিবে, তো সেক্ষেত্রে আমাদের আরেকটা মডিউল আছে যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভান্স মডিউল। সেখানে হচ্ছে আহ, আহ, যখন পেমেন্ট করবেন আপনি কোন হেড থেকে পেমেন্ট করবেন, কোন হেডে ডেবিট হবে কোন হেডে ক্রেডিট হবে, ঠিক আছে, যখন টাকা রিসিভ, সেক্ষেত্রে আবার অ্যাডজাস্টমেন্ট কিভাবে হবে, সেই জিনিসগুলো এই ডুয়েল এন্ট্রিতে আপনি করতে পারবেন। কিন্তু আমি আজকে শুধু আহ একেবারে যারা ছোট বিজনেস, যাদের হয়তো প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট নাই, তারা কিভাবে অপারেশনটা করবে সেটা দেখালাম। তো এরপরে যদি কোনো কোয়েরি থাকে তা জানাবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো।